যতনে রাখিব। লেখিকা আফিফা ইফাত মেঘলা, পর্ব সংখ্যা 6। এত ব্যস্ততার মাঝে কেটে গেছে 2 দিন। আচ্ছা, মালিশা আপু আর তাসকিন ভাইয়ার গায়ে হলুদের প্রোগ্রাম, বাড়ি ভরা মেহমান, কোথাও ফাঁকা স্পেস নেই। এমনকি আমার রুমেও অনেকে রেডি হচ্ছে, আমি এখনও রেডি হতে পারিনি। এত মানুষের মাঝে সাজা যায় নাকি? তাই হুট করে মনে পড়ে আব্রাহাম ভাইয়া তো কমিউনিটি সেন্টারে। তাই এই সুযোগে আমি ভাইয়ার রুমে এসে রেডি হয়ে নিই। মালিশা আপুর সাথে আমি কমিউনিটি সেন্টারে চলে এসেছি। মালিশা আপুকে স্টেজে বসিয়ে আমিও আপুর পাশে বসে পড়ি। কিছুক্ষণ পর আয়োজন শুরু হয়ে গেল। আমাদের কাজিন গ্রুপ পিক তোলা আর হবে না, সবাই স্টেজে উপস্থিত, শুধু আব্রাহাম ভাইয়া বাদে। তাই ওনাকে ডেকে নিয়ে আসে তাসিম ভাইয়া। সিঁড়ি বরাবর স্টেজ থাকায় ভাইয়া নিচে নেমে আসার সময় আমার দিকে তাকিয়ে থাকে। আমি কাঁচা রঙে হলুদ কালারের শাড়ি পরেছি, চুলগুলো ছাড়া, চোখে টানা করে আইলাইনার দিয়েছি, গালে ব্লাশন, ঠোঁটে লাল টুকটুকে লিপস্টিক, হাতে বেরি ফুলের মালা। আর ভাইয়া পরেছে হলুদ রঙের কাজ করা পাঞ্জাবি। পাঞ্জাবির হাতাগুলো উঠানো, উপরে 2টি বোতাম খুলে রাখা। এতে এতে তার কলার বোন ভালোভাবে দেখা যাচ্ছে। আর চুলগুলো এলোমেলো স্টাইলে রাখা, দেখতে দারুণই লাগে এই হেয়ার স্টাইলে। ভাইয়াকে এমন রূপে দেখে ঠোঁট কামড়ে মনে মনে গান বলছিলাম। কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছি, সোনা বন্ধু তুই আমার এ কইলিরে দেওয়ানা, মনে তো মানে না, দিলে তো মানে না। ভাইয়া আমার দিকে ঘোর লাগা দৃষ্টিতে এক নজরে তাকিয়ে আছে। তারপর আমার পাশে এসে দাঁড়ায় ছবি তোলার জন্য। ভাইয়া আমার পিছন থেকে হাত দিয়ে ধরে দাঁড়ায়। এতে আমার আঁচলের নিচে উন্মুক্ত কোমরে তার হাত গিয়ে পড়ে। তার স্পর্শে আমি শিউরে উঠি। ছবি তোলা শেষ হলে আব্রাহাম ভাইয়া আমাকে সবার আড়াল করে আমার হাত ধরে সেন্টারের ওয়াশরুমে নিয়ে যায়। আমি বারবার হাত ছোটানোর জন্য চেষ্টা করি, কিন্তু তার মতো এমন ছেলের সাথে আমার মতো চড়ুই পাখি পেরে ওঠা সম্ভব না। ওয়াশরুমে প্রবেশ করতেই উনি গেট লক করে দেয়। অতঃপর আমার কাছে এসে আমার বাহু ধরে উঠে নিয়ে ওয়াশরুমে বেসিনের পাশে খালি জায়গায় বসিয়ে দেয়। তারপর বলে, এখনও কি আমার দিকে তাকাতে তোর অসুবিধা হচ্ছে? আমি বোকা মনে বলে ফেলি, না। ভাইয়া এই কথা শোনার পর আমার দুপাশে হাত রেখে আমার দিকে ঝুঁকে পড়ে বলে, তোর ঠোঁট দুটো দেখতে পুরো চেরির মতো লাগছে। আর এটা দেখে আমি কোনোভাবেই নিজের লোভ সামলাতে পারছি না। কথাটা বলেই আমার ঠোঁটের উপর তার ঠোঁট ঝাঁপিয়ে পড়ে। ভাইয়ার এমন কাজ দেখে আমি হৃদয়িতভাবে জ্ঞানশূন্য হয়ে পড়ি। আচমকা আমার হুঁশ আসতেই আমি আব্রাহাম ভাইয়াকে আমার থেকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। কি করছেন আব্রাহাম ভাইয়া, আপনার মাথা ঠিক আছে? ভাইয়া উত্তর বলে, মারাত্মক মিষ্টি ছিল, এই চিড়ি খেলে আমার তো নির্ঘাত ডায়াবেটিস হবে। আমি ভাইয়ার কথা শোনা মাত্র পিছনে ফিরে আয়নাতে দেখি আমার মুখে লিপস্টিক নষ্ট হয়ে গিয়েছে। এটা কি করলেন ভাইয়া, আমাকে দেখতে কি বাজে দেখাচ্ছে? ভাইয়া উত্তর বলে, তুই কেন সবার মাঝে এভাবে সেজে আসবি? জানিস না এখানে কত দুষ্টু মাইন্ডের ছেলে আছে, তাই আমি তোকে প্রোটেক্ট করলাম। আমি মনে মনে ভাবছি, এইভাবে কেউ কাউকে প্রোটেক্ট করে, অদ্ভুত। ভাইয়া আবার বলে, নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম তুই অষ্টাদশী না হওয়া পর্যন্ত তোকে আমি স্পর্শ করব না, কিন্তু তুই তো আস্ত একটা রেড ওয়াইন, দেখলে ইচ্ছে করে এক নিঃশ্বাসে বোতল খুলে এক চুমুকে খেয়ে ফেলি। বলি ভাইয়া একটা দুষ্টু হাসি দেয়। আর শোন, বাহিরে যেন কোনো ছেলের সাথে নেচে নেচে কথা বলতে না দেখি। স্টেজের এক সাইডে চুপ করে বসে থাকবি, তা না হলে একবার ইনটেক রেড ওয়াইনের বোতল খুলে খেয়ে ফেলবো, মনে যেন থাকে। আমি ফ্রেশ হয়ে মেকআপ তুলে মন খারাপ করে বসে আছি এক কোনায়। তাসিয়া এসে বলে, এই কি হাল করেছিস, মেকআপ কেন তুলেছিস, আর এতক্ষণে বা কোথায় ছিলি? আমি উত্তর বলি, কিছু না, এভাবেই মুখ চুলকাচ্ছিল, তাই ফ্রেশ হয়ে ওয়াশ করতে ওয়াশরুমে চলে গিয়েছিলাম।
বিয়ের অনুষ্ঠানে ভাইয়া সব কাছের ফ্রেন্ডরা এসেছে। ভাইয়া তাদেরকে সময় দিচ্ছে। ভাইয়ার সব থেকে কাছে ফ্রেন্ড নীরব, সে ভাইয়াকে বলছে আমাদের চড়ুই ভাবির সাথে দেখা করাবি না। তখন আমি আর তাসিয়া বসে হাসাহাসি করে কথা বলছিলাম। সে সময় ভাইয়া তার বন্ধু নীরব ভাইয়াকে নিয়ে আসে। ভাইয়া বলে, এই হচ্ছে আমাদের বাড়ির চাল্লি পাল্লি, আর নীলা তাসিয়া পরিচিত হও আমার বন্ধু নীরবের সাথে। আমি আর তাসিয়া নীরব ভাইয়াকে সালাম দিই। নীরব ভাইয়া হুট করে বলে ওঠে, তাহলে তো দেখছি তাসিয়া আমার বিয়ান হয়। তার এমন কথা শুনে আমি আর তাসিয়া ভ্যাবাচাকা খেয়ে যাই। তখন আব্রাহাম ভাইয়া নীরব ভাইয়ার ঘাড়ে আদরের ভাব দেখিয়ে চেপে ধরে ছোঁয়া শক্ত করে বলে, আমার বোনের ননদ হলে তোর তো বিয়েই হবে, বলে চোখ রাঙায় নীরব ভাইয়াকে। নীরব ভাইয়া কথা প্রসঙ্গ ঘোরানোর জন্য বলে তাসিয়াকে, আপনি কি মেয়ে নাকি পরী? তাসিয়া বলে, অবশ্যই আমি মেয়ে, আপনার কোনো সন্দেহ আছে? নীরব ভাইয়া বলে, তাহলে তুমি এত সুন্দরী কেন তাসিয়া, একবারে পরীর মতো। না না, তুমি নারী না, তুমি পরী। তাসিয়া উত্তর বলে, ভাইয়া আপনার ফ্লার্টিং স্কিল খুবই দুর্বল, এভাবে মেয়ে কেন, তৃতীয় লিঙ্গের মানুষও পড়বে না। আমি নিজের হাসি কন্ট্রোল করতে না পেরে ফেক করে হেসে ফেলি। আব্রাহাম ভাইয়া বলে, তুই আর মান সম্মান রাখলি না আমার, ছোট বোনের থেকে এভাবে ইজ্জত পালি, ছি বন্ধু ছি। নীরব ভাইয়া বলে, তাসিয়া আমার ছোট বোন হলে নীলাও তোরই বোন হয়, হিসাব বরাবর। আব্রাহাম ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে নীরব ভাইয়াকে বলে, আমার নীলা নামে কোনো বোন নেই, বলেই নীরব ভাইয়াকে নিয়ে চলে যায় আমাদের সামনে থেকে। তাসিয়া দুষ্ট হাসি দিয়ে বলে, দেখেছিস ভাইও তোকে বোনের চোখে দেখে না, क्या हुआ নীলা ভাবি, মান মে লাড্ডু ফুটা, বলে হাসতে হাসতে আমার গায়ের উপর পড়ে যাচ্ছে। হলুদের প্রোগ্রাম শেষ করে সবাই বাড়ি ফিরেছে। এখন সবাই ফ্রেশ হয়ে হাতে মেহেদি দিতে বসেছে। আমি আর তাসিয়া মালিশা আপুকে মেহেদি পরিয়ে দিচ্ছি, বাকিরা একে অপরকে দিয়ে দিচ্ছে। ড্রয়িং রুমে সব মেয়েদের আড্ডা জমেছে। আব্রাহাম ভাইয়া তার রুমে গিয়ে ফ্রেশ হয়, সে আবারও সেন্টারে চলে যাবে। হুট করে আমার মেসেঞ্জারের নোটিফিকেশন আসে। আমি মেহেদি হাত থেকে রেখে হাতে ফোন নিয়ে দেখি আব্রাহাম ভাইয়া মেসেজ করেছে, 32 সাইজ, পিঙ্ক কালার। তার মেসেজ দেখে প্রথমে বুঝতে না পারলে কিছুক্ষণ পর ঠিকই বুঝতে পেরেছি। সন্ধ্যায় ভাইয়ের রুমে রেডি হয়েছিলাম, তাড়াহুড়োতে আমার ইনার তার রুমে ভুলে রেখে এসে পড়েছি। নিজের কপালে থাপড়ে ভাইয়ের মেসেজ দেওয়ার রিপ্লাই করি, সরি ভাইয়া আমি এখনই নিতে এসেছি। আব্রাহাম ভাইয়া বলে, আমি তো ফেলে দিয়েছি। কি, এটা আমার খুব পছন্দের ইনার ছিল। আব্রাহাম ভাইয়া বলে, আমার পছন্দ হয়নি তাই ফেলে দিয়েছি, লাগলে বল আমি কিনে দিই। আমি লজ্জায় লাল হয়ে যাই। তাসিয়া বলে, কী রে এমন বউদের মতো লজ্জা পাচ্ছিস কেন? তখনই ভাইয়া নিচে নেমে আসে আর তাসিয়ার বলা কথাটা শুনে ফেলে। তোর বোন নতুন বউ হওয়ার প্র্যাকটিস করছে। আমি তার দিকে তাকাতেই চোখ টিপ মেরে চলে যাই। কি নির্লজ্জ ছেলে রে, উফ আমার সাথে কেন এমন হয়। ঘড়ির কাঁটায় রাত 3টা বাজে। সবাইকেই মেহেদি দেওয়া শেষ করে দিয়েছি, এখন তাসিয়াকে দিয়ে দিয়েছি। ও হাতে মেহেদি শুকালে তাসিয়া আমাকে দিয়ে দিবে, কিন্তু হাবলিটা মেহেদি হাতে নিয়েই ঘুমিয়ে পড়েছে। পুরো নিস্তব্ধতা বাড়ির মধ্যে। আমি এক অসহায় জেগে আছি। সকালে আপুর সাথে পার্লারে যেতে হবে, তাই সকালে আর মেহেদি দেওয়া সময় পাবো না। মেহেদি না দিয়ে আমার বিয়েতে যেতে হবে।
ভেবেই মনটা বিষণ্ণতায় পড়ে গেল। সব কিছু গুছিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছি, আর তখন আব্রাহাম ভাইয়া বাসায় আসে সেন্টার থেকে। কি রে, তুই এখনো জেগে আছিস কেন? রাত বাজে কয়টা দেখছিস? এই বলে আমার হাতের দিকে তাকিয়ে দেখে এক এক জায়গায় মেহেদির লেগে হাতের বেহাল দশা। ভাইয়া বলে, সবাইকে দিয়েছিস আর তোকে কেউ দিয়ে দেয়নি? তাসিয়া বলেছিল ওর হাতের গুলো শুকালে আমাকে দিয়ে দিবে, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাক দিইনি। ভাইয়া বলে, চল আমার রুমে। কেন ভাইয়া, এত রাতে আপনার রুমে গিয়ে কি করব? আমার পা টিপে দিবি। কথাটা বলে আমার বাহু ধরে টেনে তার রুমে নিয়ে যায়। রুমের ভিতরে এনে আমাকে দাঁড় করিয়ে এসি ছেড়ে নেয়। তারপর সোফায় বসে আমাকে হেঁচকা টান মেরে তার কোলে বসিয়ে নিয়েছে। আচমকা টান দেওয়াতে আমি হুমড়ি খেয়ে তার উপরে পড়ে যাই। আমি উঠে যেতে নিলে আমাকে ধমক দিয়ে তার এক টানে আমাকে বসিয়ে পড়ে। তারপর ভাইয়া বলে, দে মেহেদিটা দে, আমি দিয়ে দিব তোকে। কি, আপনি আমাকে মেহেদি লাগিয়ে দিবেন? ভাইয়া বলে, চাই তো অনেক কিছুই, আপাতত মেহেদি না হয় লাগাই। আমি অবাক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। যে ছেলে কিনা মেয়েদের সাজগোজকে নেকামো বলে পছন্দ করে না, আর সেই কিনা আমাকে মেহেদি লাগিয়ে দিবে। আমি যেন মেঘ নাচিতে বৃষ্টি পেয়ে গেলাম। ভাইয়া আমার এক হাত তার হাতের উপর রেখে মেহেদি দেওয়া শুরু করেছে। আমি লজ্জায় মাথা নিচু করে রেখেছি। তাই সে যে আমার হাতের সর্বনাশ করেছে সেদিকে আর আমার খেয়ালই নেই। মেহেদি দেওয়া থামলে আমার নজর পড়ে হাতে। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মেহেদি ডিজাইন ছিল এটা। সে আমার হাতে লিখেছে, ওয়ান্না বি মাই মিডনাইট পার্টনার। আস্তাগফিরুল্লাহ, কী সব লিখেছেন ভাইয়া? ভাইয়া বলে, আমি সবার কাছে মাশাআল্লাহ হয়ে থাকবো, শুধু আমার রেড ওয়াইনের কাছে আস্তাগফিরুল্লাহ হয়েই থাকতে চাই। ওনার হাল দেখে আমার আর বোঝার বাকি নেই, সে মাতাল হয়ে আছে। রাতের প্রোগ্রামের পর বন্ধুদের সাথে অ্যালকোহল পান করেছে। আমি ভুলে শেয়ালের কাছে আমি নিজেই মুরগি হয়ে বর্গা দিতে এসেছি। যেভাবেই হোক এর থেকে আমাকে ছুটে যেতে হবে। যখনই ওঠার জন্য চেষ্টা করি, ভাইয়া আমাকে আরও তার কাছে আমাকে মিশে নিয়ে আমার কানের কাছে নাক ঘষছে। আমি তার থেকে মুক্তি পেতে নিজেকে নানানভাবে ছোটানোর চেষ্টা করেই যাচ্ছি। তার মজবুত বাঁধন থেকে নিজেকে বের করতে অক্ষম হয়ে পড়ছি। ভাইয়া আমার কানে ফিসফিস করে আহ্লাদি কণ্ঠে বলে, রেড ওয়াইন, তুমি এত ছুটাছুটি কেন করছো? তুমি শান্ত না হলে চৌধুরী বাড়ির ভবিষ্যৎ মালিক কি করে আসবে? ছুটোছুটির কারণে আমার হাতের মেহেদি গিয়ে ভাইয়ার বুকে গলায় মেখে গেছে। তার থেকে ছড়ানোর চেষ্টায় আমার হাত আচমকা তার গালে থাপ্পড় লেগে যায়। তখনই ভাইয়ার হুঁশ আসে। ঠোঁট কামড়ে আমাকে তার বাহু থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে। ভাইয়া চিৎকার করে বলে, এখনই আমার রুম থেকে বেরিয়ে জানি না। সরি ভাইয়া, আমি ইচ্ছে করে এমনটা করতে চাইনি। আচমকা আমার কথাটি শেষ না করতেই ভাইয়া আবারও আমাকে ধমক দিয়ে বলে, নীলা, তো ভালোর জন্যই বলছি, বেরিয়ে যা। আমি কোনো ভুল করে তোর সাথে খারাপ কিছু করতে চাই না, তাই বলছি আমার চোখের সামনে থেকে চলে যা। আমি ভাইয়ার এমন রাগান্বিত অবস্থা দেখে ভয়ে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যাই। চলবে।